পায়। সবসময় সৎ এবং যোগ্য নেতৃত্বই নির্বাচিত হয়েছে এই রেকর্ড নাই, কিন্তু আপনি জানেন ডক্টর কামালের মতো, হোসেনের মতো মানুষ কিন্তু মিরপুরে হারুন মোল্লার কাছে হেরে গিয়েছে। এখন আমার দলের নেতা হারুন মোল্লা ধানের শেষ দিলে উনি উইন করে, আমি তো হারুন মোল্লাকে বাদ দিয়ে আরেকজন ডক্টরেট খুঁজতে পাচ্ছি না ওখানে, কারণ আমার আসনটি দরকার, কারণ মেজরিটি ভিত্তিতে আমাকে ক্ষমতায় যেতে হবে। এখন এইটার বাস্তবতা, আপনি এই বাস্তবতার বাইরে তো আর যেতে পারছেন না। আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে উনি বলছেন রাজতন্ত্র পরিবার, বাংলাদেশের রাজতন্ত্র আছে বিদায় আমি জানি না। নতুন ছেলেরা যারা রাজনীতি করতে আসছে আমি এদেরকে অন্তরস্থল থেকে স্বাগত জানাই। আমি তাদের উত্তর উন্নয়নও কামনা করি, পলিটিক্যাল উন্নয়ন, কিন্তু একটা জায়গা তো তাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে। আপনি নিশ্চয়ই ভালো করে জানেন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের কোনো প্রয়োজন তো নাই, এটার কোনো আবেদনও নাই। একটা গণতান্ত্রিক ব্যবস্থা রিপাবলিক, পৃথিবীতে যেখানে সেকেন্ড রিপাবলিক, এখন তো ফ্রান্সের পঞ্চম রিপাবলিক চলে, যারা রিপাবলিক সৃষ্টি করেছিল সেখানে রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে প্রজাতন্ত্র করা হয়েছিল। আমাদের তো গণতন্ত্র আছে। হ্যাঁ, আমাদের সংবিধানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে 17 বছরে ক্ষমতার থাকার প্রয়োজনে বেশ কিছু অবাঞ্ছিত সংশোধন করেছে, সেই জায়গাগুলি তো কারেকশনের প্রয়োজন আছে, সংস্কার, আমরা সবাই একমত হয়েছি। কিন্তু গণভোটের বিধান পর্যন্ত বাতিল হয়ে গেছে, বাতিল হয়েছে পঞ্চদশ সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, সেটাই সংকট তৈরি করলো। সেটি না হলে আমরা ভালো নির্বাচন কিন্তু করছিলাম, 91, 96, 2001, 2008 ভালো নির্বাচন হচ্ছিল। ওই ধারাটা যদি এই পর্যন্ত কন্টিনিউস থাকতো তাহলে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু ইস্টাবলিশড হয়ে যেত, প্রতিষ্ঠিত হয়ে যেত। আওয়ামী লীগ সেটা কুঠারাঘাত করেছে, সেখানে পরিবর্তন প্রয়োজন আছে। রাষ্ট্রের 3টি বিভাগ, স্বাধীন শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আপনি কি আরো বিভাগ করবেন নাকি বিভাগ বিলুপ্ত করবেন? যদি আপনি সেকেন্ড রিপাবলিক করতে চান আপনি রাখবেন নিশ্চয়ই। তো সেটা যাতে স্বতন্ত্রভাবে ফাংশন করে, সমন্বয়ের সাথে ফাংশন করে, নিরপেক্ষভাবে ফাংশন করে, দলীয় প্রভাব মুক্ত থাকে, সেটার জন্য আমরাও সংশোধনের কথা বলেছি, সংস্কারের কথা বলেছি, এই সরকারও করতে চায়, আমাদের দ্বিমত নেই। কিন্তু আপনি নতুন সংবিধান প্রয়োজন, সেকেন্ড রিপাবলিক প্রয়োজন, এই কথাগুলি যারা বলা হচ্ছে ধারণা প্রসূত। বাংলাদেশের রাজনীতি কিন্তু তা না। বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের মধ্যে আছে, শাসন কাঠামো ঠিক আছে, শাসনতন্ত্র তো আছেই, রাজনৈতিক দলগুলির মধ্যে কিছু জরাজীর্ণতা আছে, কিন্তু ক্ষমতা লোভিতা আছে। আমরা সবকিছু বাদ দিয়ে যদি মানুষের উপর নির্ভর করি, জনগণের রায়ের ভিত্তিতে যদি আমরা ক্ষমতায় শুধু যেতে চাই, তাহলে আমাদের দায়বদ্ধতা থাকে। আর আমরা রাষ্ট্রের যে শাসন কাঠামো আছে সেটা যদি স্বতন্ত্র রেখে ফাংশন করাতে পারি কিছু সংস্কারের মাধ্যমে, এই সংবিধানই আমাদেরকে উপযুক্ত শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে। দেখেন ফ্রান্স এখন কত চলছে, রিপাবলিক, পঞ্চম রিপাবলিক চলছে। এখন কি কয়েকদিন পর আবার তৃতীয় রিপাবলিক করবেন, তারপরে চতুর্থ করবেন? এই যে অমূলক ধারণা, পাঠ্যপুস্তক সমৃদ্ধ জ্ঞান, পৃথিবীর কোথায় কি ভালো হয়েছে আর কোথায় কি খারাপ হয়েছে, সেইগুলি নিয়ে যদি বাংলাদেশে এক্সপেরিমেন্ট করতে চান সেটা উপকার হবে না এবং সেটা মানুষ অ্যাকসেপ্ট করবে না। বাংলাদেশের মধ্যপন্থী দল হিসেবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আবির্ভূত হতে চায়, স্বাগত। মধ্যপন্থী অনেক মানুষ, বাংলাদেশের মানুষ এক্সট্রিম না। আপনারা আপনাদের কর্ম নিয়ে নেতৃত্ব দিয়ে মানুষের পাশে থাকেন, আসেন ভোট যুদ্ধ করি, আসেন ধরেন রাজনৈতিক যে বিষয়টি আপনি বলছিলেন সেকেন্ড রিপাবলিকের আলোচনা কিংবা গণপরিষদ নির্বাচনের বিষয়, ওনাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে সেটিকে, যেটি মোস্তফা কামাল সাহেব বলছিলেন যে কতটা নেওয়া যাচ্ছে বলতে আমি বোঝাতে চাচ্ছি এটি যে অসহিষ্ণু হয়ে যাচ্ছে কিনা বিএনপি, যে যদি যে এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে থাকি আমরা, যে এর পেছনে ষড়যন্ত্র আছে সেকেন্ড রিপাবলিকের পেছনে, সেটি না খুঁজে ওনারা কি বলতে চাচ্ছে, হয়তো বিষয়গুলো কি যতটা শেয়ারিং বা নিজেদের ভেতরে একটা আলাপ আলোচনার মধ্যে যাওয়া যায় কিনা। না, বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি বলবো সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। 5 তারিখের পর থেকে আপনি দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমরা কত সংযত, আমরা সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটাকে সমর্থন করছি, সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় প্রায় 1.5 বছরের মতো আমরা দিয়েছি। এমন আমরা বলছি যে আমরা ভোটের ভিত্তিতে একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চাই। আচ্ছা আপনি আমাকে বলেন তো, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ভয় পেয়ে রাজনৈতিক দল করে আপনি তারপর জনপ্রিয় হয়ে এসে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান বা যেতে চান, এর চেয়ে রাজনৈতিক দেউলিয়ত্ব আছে? আপনি মানুষের উপর নির্ভর করতে চান না কেন? আপনি নতুন আদর্শ নিয়ে আসছেন, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু সেটা নিয়ে আপনি নির্বাচন ভয় পাচ্ছেন কেন? এটা গ্রহণযোগ্য নির্বাচন আপনি ভয় পাচ্ছেন। আমরা তো বলছি না তুমি ক্ষমতা চাও, আমি ক্ষমতায় যাও, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার, কোনো সন্দেহ নাই।
এবং আপনি যদি পক্ষ বলেন তাহলে সেটা কিছুটা হলো জাতীয় নাগরিক পার্টির পক্ষে যাবে, অন্য কোনো জায়গায় যাবে না। তো তাদের অধীনে দ্রুততম সময় নির্বাচনে অনীহা থাকবে কেন? যদি আপনি গ্রহণযোগ্য রাজনীতির প্রতি আপনার কমিটমেন্ট থাকে, আপনার নিজের প্রতি আস্থা থাকে। একটি রাজনৈতিক দল বিএনপি, দেখেন সে জনরায় ভিত্তিতে ক্ষমতায় যেতে চায়, খুবই ন্যায্য চাওয়া, খুবই ন্যায্য চাওয়া। তো সংস্কারের প্রয়োজনে সেইসব চাওয়া ঠিক আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি এখানে ষড়যন্ত্রের তথ্য খোঁজা হচ্ছে কেন? না, ষড়যন্ত্রের তথ্য তো একটা মানুষ, মানে একটা জাতি, মানুষ বলবো না, জীবন দিয়েছে কিসের জন্য? তার পছন্দের একটা জনপ্রতিনিধির ভিত্তি অথবা পছন্দের একটা সরকার নির্বাচিত করতে চায়। অনির্বাচিত ভাবে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য তোমার জীবন দেয়নি, আন্দোলন করেনি, গণঅভ্যুত্থান হয়নি। তো সেই জায়গায় যখন অনীহা থাকে এবং অযৌক্তিক কারণে, যখন কোনো কারণ ছাড়া যখন নির্বাচন প্রক্রিয়া প্রলং করার একটা ইচ্ছা থাকে, তো রাজনৈতিক দল হিসেবে সতর্ক থাকা প্রয়োজন। মানুষ যখন ভোটের থেকে বঞ্চিত হতে চায় দীর্ঘদিন, তখন দায়িত্বের জায়গা থেকে আমাদের সক্রিয় থাকার প্রয়োজন, কথা বলার প্রয়োজন। আমরা সেখানে সক্রিয় থাকছি এবং কথা বলছি। কিন্তু আমি এক বাক্য দিয়ে শেষ করবো। বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি এসেছে, আমরা তাদের রাজনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হোক, প্রতিযোগিতা করুক, প্রসারিত হোক, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকুক, মানুষের দ্বারস্থ হোক, এটা আমরা চাই। তাদেরকে স্বাগত জানাই এবং অবাধ রাজনীতির ভিত্তিতে তারা প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা কামনা করি। জি, আসবো আবার আপনার কাছে। জনাব মোস্তফা কামাল, যে আলোচনা প্রেক্ষিতটা বলিনি, আপনার প্রশ্নের মধ্যে প্রেক্ষিতের কথা ছিল না, ছিল নতুনত্বের মধ্যে আমি কি নতুনত্ব দেখছি, যে কারণে আমি শুধু নতুনত্বের মধ্যেই ছিলাম। প্রেক্ষিতটা কিন্তু একটু বলা দরকার। অবশ্যই প্রেক্ষিতটা হচ্ছে এই যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটা দল আছে, আর এই দলের প্রধান হচ্ছেন শেখ হাসিনা। তিনি কখনো ক্ষমতা ছাড়বেন না, সেটা কিন্তু মোটামুটি তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা মানেই নির্যাতিত হওয়া, নিপীড়িত হওয়া। তো ওই আন্দোলন কিন্তু বিএনপি টানা 15 বছর 7 মাস করেছে, কিন্তু রাজনৈতিকভাবে সফল হতে পারেনি। নির্যাতন নিপীড়নের প্রশ্নে বাংলাদেশে বিএনপি এবং জামাত, এই দুইটা দল কিন্তু একটা উচ্চ আসনে রয়েছে যে কত নির্যাতন হতে পারে। বিএনপিকে ভাঙ্গার 3বার 4বার চেষ্টা করা হয়েছে, সফল হয়নি আওয়ামী লীগ সরকার। জামাতকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে, জামাতের 8-9 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তারাও সহ্য করেছে। কিন্তু আন্দোলনের যে সফল হওয়া, যেটা ওটা তারা হতে পারেনি। এটা তো সত্য, এটা নিয়ে ডিবেটের কিছু নাই। চেষ্টা করেছে, জীবন দিয়েছে, ঝুঁকি নিয়েছে, কিন্তু ছাত্ররা অল্প কিছুদিনের মধ্যে সেটা পেরেছে, তারা পাশ করেছে। অর্থাৎ এগুলো নিয়ে যদি বেশি ডিবেট করা হয় ছাত্রদের দিক থেকে, যেটা আমি যে একটা তর্ক বিতর্ক এর মধ্যে দেখেছি, ছাত্ররাও যে ভাষায় জবাব দিচ্ছে, জবাবটা শুনতে একটু ভালো লাগে, বিনোদনের মতো লাগে, কিন্তু সম্মানজনক না। একজন ছাত্র নেতা অর্থাৎ সমন্বয়ক বলেছেন, বিএনপি বা জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা যেমন ক্লাসে যে বারবার ফেল করে, পাশ করে না, তাকে এক পর্যায়ে বলা হয় আদু ভাই। এক পর্যায়ে শুধু আর ভাই ডাকে না, তারা চাচা জেঠাও ডাকা শুরু করে ক্লাসে। যদিও সে মেধাবী, যদিও সে পড়ে, কিন্তু পরীক্ষায় পাশ করে না। এখন ঘটনাচক্রে পরিস্থিতির অনিবার্যতা ছাত্ররা পাশ করে ফেলেছে, অল্প পরেই ওরা পাশ করে ফেলেছে। ওদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, সেটা প্রমাণিত। রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে, সকাল ভাই আপনি এই প্রসঙ্গে বলবেন, আমি শুধু এই যে উদাহরণটি আপনি দিলেন সেটির বিষয়ে আমি বলি। আমার এখানে কালকে আলোচনা আসছিল এবং সেখানে আলোচক রাজিকুজ্জামান রতন যেটি বলছিলেন, আমি সেটি একটু উল্লেখ করে নেই, আপনার জন্য সুবিধা হবে। জি, আপনি তো বললেন ক্লাসে ক্রমান্বয়ে মানে অকৃতকার্য হওয়ার বিষয়টি, কিন্তু আমরা যদি খেলার সাথে তুলনা করি, আপনার টার্গেট হচ্ছে 356 রান জয়ের জন্য, এখন 350 রান করা হয়েছে, 1 বল বাকি আছে, 6 রান লাগবে। জি, এখন যেই প্লেয়ারটি 6 মারলো, নিঃসন্দেহে তার প্রতি ফোকাসটা চলে যাবে, সে একেবারে তার প্রতি ফোকাস চলে। কিন্তু এই যে 350 যারা করলো, তাদের অবদানকে তো আপনি তাদের অবদান বড় করতে পারবেন না, এবং এই 350 ছাড়া তো ওই 6 আসেনি। আমি সেটাই বলছি যে এখানে গোলমাল যেটা হয়ে গেছে, মানে ছাত্রদেরও বিষয়টি বুঝবার যে বিষয়টা, বুঝার ব্যাপক ঘাটতি আছে, যে কারণে তারা মাঝে মধ্যে এমন সব ভাষায় কথা বলে। ইভেন আপনি যদি ম্যান অফ দ্য ম্যাচ নির্ধারণও করতে যান, তাহলে অবশ্যই ওই 6কে কোন অবস্থাতে ম্যান অফ দ্য ম্যাচ হবে না। এই তো গোলমালটা এখানে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ছাত্ররাও তাদের যাবতীয় অবদান বলতে চায় বা বুঝাতে চায় যে যা করার
34 দিনে তারা সব করে ফেলেছে। বিএনপি জামাত সহ অন্যান্য দল যে 15 বছর 7 মাস কি নির্যাতিত কি নিগৃহীত হয়েছে, মাঠটাকে নরম করেছে তাদের খেলার জন্য, তাদের গোল দেওয়ার জন্য, ওইটা স্বীকার করতে চায় না। এটা কিন্তু একটা সর্বনাশ ডেকে আনছে, আমরা খেয়াল করতে পারছি। এই সর্বনাশ ডাকছে আরো কিভাবে? বিএনপির পক্ষ থেকে ছাত্রদেরকে খোঁচা দেওয়া হচ্ছে, ছাত্ররা আবার এক হাতের জায়গায় 3 হাত পাটকেল মারার মতো আরেকটা খোঁচা দিচ্ছে। এর মধ্যে দিয়ে লাভটা কার হচ্ছে আপনি দেখেন। এখানে মনে করিয়ে দেওয়ার বিষয় আছে, এই বিএনপি কে হেন নিম্নমানের ভাষা নেই যা বিগত সরকার না করেছে। বিএনপি নামের একটা অর্থও করেছিল, যে বিএনপি অর্থ হচ্ছে বেসিক্যালি নো পার্টি, এটার নাম হচ্ছে বিএনপি। একজন ওবায়দুল কাদের বা একজন হাসান মাহমুদ প্রত্যেকদিন কিন্তু এগুলো আবৃত্তি করতেন, খিচুনি দিয়ে বলতেন, আস্তিন টেনে বলতেন, এটা ড্রামা করতেন। জিয়াউর রহমান সাহেবকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এত নিম্নমাসের ভাষায় কথা বলতেন ওই সময়ের প্রধানমন্ত্রী, যে ওনার নাম হচ্ছে 400 টাকার মেজর। অর্থাৎ মানুষকে তাচ্ছিল্য করতে করতে কোন পর্যায়ে নিয়ে যাওয়া। এতে করে আওয়ামী লীগের সর্বনাশ যা করার আওয়ামী লীগ নিজেও ভালো মতো করেছে। এই মুহূর্তে বিএনপির কিন্তু দায়িত্বটা বেশি, কারণ তারা অভিভাবক, নির্যাতিত দল, নিপীড়িত দল, পরীক্ষিত দল। আমি যেটা বারবার জোর দিয়ে বলতে চাচ্ছি, ছাত্রদেরকে কাছে ডাকা, বুঝানো। আবার এটা তো গোপন থাকেনি, হয়তো শুরুতে 2-4 দিন প্রশ্ন ছিল যে ছাত্রদের নেতা কারা, ওরা এইভাবে সামনে বাড়ছে কি করে নিরস্ত্র ভাবে। একটা পর্যায়ে তো প্রকাশ হয়েছে যে এদের সাথে নিয়মিত লন্ডনে তারেক রহমান সাহেবের যোগাযোগ ছিল, ওনার সাহায্য সহযোগিতা ছিল। ছাত্রদের মধ্যে থেকে কিন্তু এখন ওই পর্বটা অস্বীকার করার একটা প্রবণতা আছে। তো আবার তারেক রহমান সাহেবের কাছ থেকেও তো শিকার আছে, তিনি যেই ভাষায় কথা বলছেন বিএনপির অন্য নেতারা কিন্তু ওই ভাষায় কথা বলছেন না। আবার তারেক রহমান সাহেবের অসহায়ত্ব দেখেন, কোনোদিন বাদ যাচ্ছে না কারো না কারো বিরুদ্ধে তিনি কোনো হুমকি ধমকি না দিচ্ছেন, এমনকি অ্যাকশন পর্যন্ত নিচ্ছেন, কিন্তু কুলাতে পারছেন না। বিএনপির নেতারাও বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা তাদের নাম যেভাবে আসছে, এটা কিন্তু তারেক রহমান সাহেবের জন্য সম্ভবত এই যাবৎকালের এক কঠিন সময়। আমরা সাদা মাটা হয়তো চোখে দেখি যে তিনি তো আসলেই পারেন, এসে দলের হাল ধরলেই পারেন, দল তো তোর তাজাই আছে, কিন্তু তিনি আজ থেকে মাস 4 আগেই কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছিলেন। তখনও দলের নেতারা সেটাকে আমল দেননি। তিনি বলেছিলেন যে সামনে যে নির্বাচনটা আসছে খুশি হওয়ার কারণ নেই, বড় কঠিন নির্বাচন আসছে। এতে করে ক্লাসে কিছু দুষ্ট ছাত্রছাত্রী থাকে, শিক্ষক যদি বলে যে সামনের পরীক্ষার প্রশ্নটা বড় কঠিন হবে, ছাত্ররা মনে করে যে স্যার তো এমন মাঝে মধ্যে বলে, একটু ভয় দেখায় বুঝি না। তারেক রহমান সাহেব যে একদম যথার্থ বলেছেন, সেটা কিন্তু আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে আসলেই সামনে একটা কঠিন নির্বাচন আসছে। শুধু ছাত্ররা আর বিএনপি এখানে ফ্যাক্টর নয়, আমরা কিন্তু শুধু এই দুটা নিয়ে ব্যস্ত থাকছি। যে ছাত্ররা কি করলো, বিএনপি কি করলো। যেটা আওয়ামী লীগ কিন্তু ভুল করেছিল, সারাদিন খালি শিবির খোঁজে, শিবির খুঁজতে গিয়ে কোন দিক দিয়ে যে সমন্বয়ক গজাচ্ছে, শিবিরের মধ্যে ছাত্রলীগ, ছাত্রলীগের মধ্যে শিবির, ওইদিকে কিন্তু নজরে যায়নি আওয়ামী লীগের।